This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের অনির্বাণের চক্রবহ শুরু করব, কিন্তু সবার আগে চোখ রাখবো দিনের সেরা বাছাই করা খবর, মুহূর্তের ছবি নিয়ে আপনাদের জন্য সাজিয়ে রাখা সাথে 20শে জুন নাকি পয়লা বৈশাখ, পশ্চিমবঙ্গ দিবস পালন ইস্যুতে নতুন সংঘাত। শুক্রবার উত্তরপ্রদেশের রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা জানিয়ে নবান্নকে চিঠি। তীব্র আপত্তি মুখ্যমন্ত্রীর। বাংলার প্রতিষ্ঠা দিবসও কি আপনারা ঠিক করবেন? পয়লা বৈশাখী পশ্চিমবঙ্গ দিবস বললেন মুখ্যমন্ত্রী। শুক্রবারই পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন জানাবো সকলকে, পাল্টা বিরোধী দলনেতা। রবীন্দ্রনগর পরিদর্শনে বিরোধী দলনেতা। শুভেন্দুর পুরনো বক্তব্যের রেকর্ড চালিয়ে এলাকায় প্রচার তৃণমূলের। বিরোধী দলনেতা মন্দিরে, কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ মহিলা তৃণমূলের। মোথাবাড়ি, শমশেরগঞ্জ ও রবীন্দ্রনগরকে এক বন্ধনীতে ফেলে শুভেন্দুর নিশানায় শাসক দল। মহেশতলা কাণ্ডে নাম না করে বিজেপিকে পাল্টা কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পোর্টাল সবে খুলেছে, তারই মধ্যে কলেজে ভর্তিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ক্যাম্পাস। হাওড়ার আন্দুলে প্রভু জগবন্ধু কলেজে টিএমসিপি এসএফআই তুলকালাম। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। সিপিএম এর ছাত্র সংগঠনের ক্যাম্প, চেয়ার, টেবিল ভাঙচুরের অভিযোগ। কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিম্নচাপের বৃষ্টিতে দিনভর দুর্ভোগ, রাতে দফায় দফায় বৃষ্টির সতর্কতা। কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। কাল উপকূল ও পশ্চিমের জেলায় কমলা সতর্কতা। জল জমতে পারে নিচু জায়গায়, ক্ষতি হতে পারে সবজি ও ফুল চাষে। এবার আসবো আজকের বিতর্কের কথা। ওবিসি সংরক্ষণ। আপনার শুনে মনে হতেই পারে ভর সন্ধ্যেবেলা 7টার সময় হঠাৎ ওবিসি সংরক্ষণ খায় না মাথায় দেয়, যেটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে, আর সেটা আমাকে শুনতে হচ্ছে। তার একটাই কারণ, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠক করে ঘন্টা দুয়েক মতো আগে, পুরো ঘন্টা দুয়েকও পেরোয়নি, নিজেই বলেছেন যে তিনি এই রাজ্যে হাজার হাজার নিয়োগ করতে পারছেন না। পুলিশ হোক, অন্য চাকরি হোক, শিক্ষকতার পেশাতে অন্য যাদের নিয়োগ করার কথা তাদের কথাই হোক, অথবা অন্য যে কোনো রকমের সরকারি চাকরি হোক, সরকারি নিয়োগ হোক, আটকে আছে ওবিসির জন্য, ওবিসিকে কেন্দ্র করে মামলার জন্য। শুধু তাই নয়, আপনার বাড়িতে যদি পড়ুয়া কেউ থাকে যে সবেমাত্র দ্বাদশ শ্রেণী পাশ করেছে অথবা মাধ্যমিক পাশ করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই ভর্তির জন্য সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে ওবিসি সংরক্ষণ। সেটা নিয়ে যতক্ষণ না সিদ্ধান্তে আসা যাচ্ছে ততক্ষণ, এমনকি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণার পরেও কাউন্সেলিং মানে ভর্তির পথে এগোনো, সেটাও 20 বাঁও যায়। তাহলে এতক্ষণে নিশ্চয়ই স্পষ্ট যে ওবিসি সংরক্ষণ আপনার আমার দৈনন্দিন জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। সংরক্ষণটা আপনি চান অথবা না চান, অথবা হয়তো আপনার কিছু নাই যায় আসুন, তাহলে সেই ওবিসি সংরক্ষণ নিয়ে চর্চাটা কোথায়? ওবিসি সংরক্ষণ রাজ্য সরকার করেছিল নিজের মতো করে। সেই সংরক্ষণের একটা অংশ আদালত বাতিল করে সরকারকে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোতে পারে। সরকার নিজে জানায় যে তারা সেই প্রক্রিয়া সম্পূর্ণ করেছে এবং বিজ্ঞপ্তি দিয়ে নতুন করে সংরক্ষণ চালু করে। এই বিজ্ঞপ্তি আবার চ্যালেঞ্জ হয়ে গতকাল আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশে সেটা আটকে গিয়েছে। অতএব কথা একটাই, সেই ওবিসি সংরক্ষণের জন্য ঝুলে আছে সবটাই, কিন্তু ঠিক কোথায়, কিভাবে, আর তা নিয়ে তরজার টানাপোড়েনটাই বা কিভাবে চলছে, আসুন দেখে। সার্ভে হতে গেলে কে ওবিসি আর কে ওবিসি নয়, তার জন্য এন্টায়ার পপুলেশনকে সার্ভে না করে নিজের মতন করে যাকে ইচ্ছে করে দিলাম, এটা সম্ভব? এটা হজফজ করেছে। ওবিসি এতে যারা ছিলেন তাদেরকে অনেক ক্ষেত্রে ওবিসি বিতে পাঠিয়ে দিয়েছেন। মমতার সরকার বারবার হিন্দু বিরোধী যেসব বিল নিয়ে এসছে, ওবিসি বিল, হাইকোর্ট থাপ্পড় মেরে এই বিলকে স্থগিতাদেশ দিয়েছে।
মুখ্যমন্ত্রী সমস্যাগুলোর সমাধান করতে চাইছে, এরা চাকরি খাওয়ার রাজনীতি করে, রিলিফ বন্ধ করার রাজনীতি করে। অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট যদি পুরনো 7% রিজার্ভেশনে বা তার মধ্যে ইকোনমিক্যালি উইকার সেকশনে হয়, সেটাতে কোনো কিছু বাধা কোর্ট রাখেনি। 98% মুসলিম কমিউনিটিকে ওবিসি তালিকায় এনে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ। এই বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী। ধর্মের ভিত্তিতে ওবিসি হয় না, সুপ্রিম কোর্ট অনেকবার বলেছে। তাহলে আপনার কাছে নিশ্চয়ই স্পষ্ট যে তরজাটা কোথায়। এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তাদের অভিযোগ, এবং যারা মামলা করেছেন বারবার এ নিয়ে সরকারের বিরুদ্ধে, সরকারের বিজ্ঞপ্তির বিরুদ্ধে, সরকারের চালু আইনের বিরুদ্ধে, যে আইন অনুযায়ী সংরক্ষণ বাতিল হয়েছিল, একটা অংশ বাতিল হয়েছিল, তারা বারবার একটাই অভিযোগ করছেন যে এই ওবিসি সংরক্ষণ মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণীর নামে সংরক্ষণ আসলে পিছনের দরজা দিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এটা তাই জন্যই তারা বিরোধিতা করছেন, সেই জন্য তারা বিরোধিতা করছেন। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনার চেষ্টা করছেন, তাই সত্যি সত্যি অন্যান্য অনগ্রসর শ্রেণী বলতে যাদের বোঝায় তাদেরকে নিয়ে আসছেন। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন, এই যে বললাম ঘন্টা দুয়েক আগে, তিনি যেরকম চাকরি আটকে থাকার কথা বলেছেন, নিয়োগ আটকে থাকার কথা বলেছেন, ভর্তির প্রশ্নে সমস্যার কথা বলেছেন, তেমনি এই কথাগুলোও বলেছেন। সে কথাগুলো কি কোথাও বিরোধীদের দাবিকে আরো জোরালো করলো, নাকি বাস্তবতার দিকে হাঁটলো? শুনুন নিজের। যারা এখানে 33% লোক বাস করে, আমরা তো করিনি, দেশভাগের সময় থেকেই আছেন, তাদের অধিকার আমরা কি করে কাটব? তাদের সম্পত্তি কাটতে হবে, তাদের চাকরি কাটতে হবে, তাদের শিক্ষা কাটতে হবে, তাদের আপনারা মানুষ হতে দেবেন না? মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না? মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে, সেটা আমি জানি। তাহলে কি কার্যত মুখ্যমন্ত্রী স্বীকার করেই নিলেন যে ওবিসি সংরক্ষণটা, মানে ওবিসি সংরক্ষণের যে অংশটা নিয়ে এত বিতর্ক, সেটা আসলে মুসলিমদের সংরক্ষণ? কারণ মুখ্যমন্ত্রী বলছেন মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে, জানি, অর্থাৎ মুসলিমদেরকেই ওবিসি বলে সংরক্ষণ দেওয়া হচ্ছিল। এই অভিযোগটা কি তাহলে সঠিক? আমার আজকের বিতর্ক, আজকের বিষয়। তৃণমূল সরকারের ওবিসি সংরক্ষণ কি ঘুরপথে মুসলিম সংরক্ষণ? ঘুরপথে, সরাসরি নয়। তার কারণ আপনারা জানেন আমাদের দেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না। এর আগে সরাসরি মুসলিম সংরক্ষণ দেওয়ার চেষ্টা, একেবারে ধর্মের ভিত্তিতে মুসলিম সংরক্ষণ বলেই এর আগে কিছু রাজ্যে করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ যখন অবিভক্ত ছিল তখন চেষ্টা হয়েছে, বিভক্ত হওয়ার পরেও একবার চেষ্টা হয়েছে, অন্যান্য কিছু রাজ্যেও হয়েছে, কিন্তু বারবারই সেটা আদালতের দরজায় গিয়ে আটকে গিয়েছে। তার কারণে দেশের সংবিধান অনুযায়ী শুধুমাত্র এসসি এসটি মানে তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং আরও পরে অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য শুধুমাত্র সংরক্ষণ করা যায়। তাহলে সমস্যা কি সত্যি সত্যি ওই তোষণ বনাম জনকল্যাণে? আমার সঙ্গে উপস্থিত যারা রয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। বিক্রমবাবুরা আইনজীবী তো বটেই, এই মামলার ক্ষেত্রে বিশেষভাবে যুক্ত বিক্রম এবং সুদীপ্ত দুজনেই, কারণ তারা মামলার যে একদম প্রথম অংশ, অর্থাৎ যখন তৃণমূল সরকারের আমলে চালু করা নতুন ওবিসি সংরক্ষণ বাতিল হয়, সেই মামলার অন্যতম পার্টি ছিলেন, সেই মামলাকারীদের মধ্যে অন্যতম ছিলেন। আমার সঙ্গে রয়েছেন কৃষাণু মৈত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং আমার ঠিক বাঁদিকে রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র। আমি শুরুতেই যেরকম প্রত্যেককে 1 মিনিট করে নিজের পক্ষে বিপক্ষে বলবার জন্য সময় দিই, বা বিতর্কের যে বিষয় আছে তার পক্ষে বা বিপক্ষে বলবার জন্য সময় দিই, সেভাবেই সময় দিচ্ছি। আমি কৃষ্ণবাবু আপনার কাছ থেকে শুরু করছি, কারণ বিরোধীদের অভিযোগ, মূলত বিজেপির অভিযোগ, সেখান থেকে আমার আজকের বিষয় যাচ্ছিল ঘুরপথে মুসলিম সংরক্ষণ কিনা ওবিসি সংরক্ষণ। আপনার 1 মিনিট। যে মুসলিম সংরক্ষণ যায় না, করা যায় না, এবং এটাও তুমি যেরকম তোমার মুখবন্ধনীতে বললে যে এটা ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা কোনো ব্যাকওয়ার্ড কাস্টও নয় বা রিলিজিয়ান বেসডও নয়। এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি 2011-র যে লাস্ট সার্ভেটা দেখি, তার সেই সার্ভের ভিত্তিতে বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় যে লিটারেসি, সেই লিটারেসি রেটে মুসলমানদের মধ্যে 57.5% মুসলমান সমাজের মানুষ লিটারেট, এবং হিন্দুদের মধ্যে 72.4% মানুষ, মানে গ্যাপটা 15%-র কাছাকাছি। এবার আমাদের 14 বছরের সরকারের অনেক
সমাজ কল্যাণমূলক, বিশেষ করে প্রান্তিক মানুষদের উন্নয়নের যে কর্মসূচি সরকার নিয়েছে তার ভিত্তিতে এই রেটটা এখন অনেক পরিবর্তন হয়েছে। তার মানে যে যারা যে শিক্ষিত সমাজ, বিভিন্ন সে অনগ্রসর, সে সাধারণ, সে হিন্দু, সে মুসলমান, সে প্রান্তিক, সে যেই সমাজ থেকে, তারা যে নতুন এই ওয়ার্কফোর্সে আসছে, তো তাদের একটা দাবি দাওয়া থাকবে। একটু আগে বিরোধী দলনেতা বললেন মুসলমান ভিত্তিতে এই সংরক্ষণ হয় না, আবার উনি বলছেন 98% মুসলমান করেছে। বিষয়টা হচ্ছে যে ইনহেরিট যখন করা হয়েছিল বামফ্রন্ট আমলে, সেই ইনহেরিটেড তারপরে সরকারের তো অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব উনি করেছেন, তখন তো উনি এটার মধ্যে তো কোনো ভুল ত্রুটি দেখেননি। আমি এটা রাজনীতির আলাদা ঊর্ধ্বে গিয়ে বলছি। তার মানে সেই দিন যখন যদি ভুল ত্রুটি না থেকে থাকে, আজকে নতুন করে কি ভুল ত্রুটি হবে? বেশ, সময় শেষ হয়েছে, 1 মিনিট। আমি শুধু একটা কথা জুড়ে দিয়ে যাবো কৃষ্ণবাবু, পরে আশা করি নিয়ে আরও বিস্তারিত বিতর্কের আমাদের অবকাশ হবে। শুধু যে শুভেন্দু অধিকারী একা এটার বিরোধিতা করছেন তা তো নয়। শুভেন্দু অধিকারী ব্যক্তি শুভেন্দু অধিকারীকে যদি সরিয়েও রাখি, তার আগে তৃণমূল সরকারের আমলের মন্ত্রিত্ব ইত্যাদিকে যদি সরিয়েও রাখি, বিজেপি তো দলগতভাবেও বিরোধিতা করছে, নীতিগতভাবে। আমি সেই জায়গাটাও একটু বুঝতে চাইবো আপনাদের কাছ থেকে। আমি দীপ্তাশ্চর্য দাস, আপনাকে আপনার 1 মিনিট সময় দিচ্ছি। দেখুন, এখানে 2010 সালে যখন এই আইন আসার আগে পশ্চিমবাংলায় ওবিসি জনগোষ্ঠী ছিল 66, তার মধ্যে 54টি ছিল অমুসলিম সম্প্রদায় এবং 12টি ছিল মুসলিম সম্প্রদায়। এরপরে 2010 সালে বামফ্রন্ট সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকার, তারা তুষ্টিকরণের উদ্দেশ্যে এই আইনে পরিবর্তন করলেন এবং সেখানে দেখা গেল যে তারা 41টি মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করলেন ওবিসি এবং একটি অমুসলিম সম্প্রদায়কে তারা ঢোকালেন। অ্যাপিসমেন্টটা এখান থেকে শুরু হলো। এই পরম্পরা জারি রাখলো তৃণমূল কংগ্রেস। 2012 সালে তারা একইভাবে 34টি মুসলিম সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করলো, একটি অমুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করলো। আর দেখা গেল যেটা 2010 সালে ছিল 66, তার মধ্যে 54টি অমুসলিম সম্প্রদায় এবং 12টি মুসলিম সম্প্রদায়। আজকে এসে 140টির মধ্যে দেখা যাচ্ছে 80টি মুসলিম সম্প্রদায় এবং 60টি অমুসলিম সম্প্রদায়। এবার তাহলে এই যে বামফ্রন্ট এবং তারপরে তৃণমূল, তারা যে বলে তারা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে, তারা নাকি সংখ্যালঘুদের উন্নয়নে কাজ করেছে, সেই উন্নয়ন তাহলে গেল কোথায়? তাহলে এদের এই ওবিসি তালিকা অনুযায়ী তো মুসলিমরা দিনে দিনে পিছিয়ে পড়ছেন। এই মামলা তো আজকের নয়, এই মামলা 2011 সালে শুরু হয়েছিল। যেমন 1 মিনিট, 10 সেকেন্ডে শেষ করছি। যেমন শুভেন্দু অধিকারীর কথা বললেন কৃষ্ণবাবু, তেমনি সেই সময় আরও অনেকে, তারা যখন 2011 সালে বিজেপি মামলা করে, তারা তখন বিজেপিতে ছিলেন, আজকে অন্য কোনো দলে আছে। তো তখন দলগত অবস্থান কারুরই কখনো পাল্টায়নি, দলগতভাবে পরে আবার সময় দেবো, এই তুষ্টিকরণে আবার সময় দেবো। বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী, এবং আমার সঙ্গে আইনজীবী প্রসূন মৈত্র যোগ দিয়েছেন। আমি প্রসূনবাবু আপনার কাছেও আসবো। প্রসূনবাবু অ্যাকচুয়ালি আমাদের স্টুডিওতেই আসছিলেন, কিন্তু আসার পথে কিছু জায়গাতে হয়তো দেরি হয়েছে, ট্রাফিক বা অন্য কোনো কারণে, তার ব্যক্তিগত ব্যস্ততার জন্য। আমি প্রসূনবাবু আপনাকেও আলোচনাতে যুক্ত করছি, কিন্তু তার আগে বিক্রমবাবু আপনার 1 মিনিট। দেখুন, এই ওবিসি মামলাটা যেটা আমরা হাইকোর্টের কাছে মেনলি করেছি, সেটা হলো যে দেখুন, এই যে দ্বিতীয়বার আবার যে সমীক্ষা হয়েছে, 1.5 মাসের মধ্যে এন্টায়ার পপুলেশন সমীক্ষা করা। ইন্দ্র সাহানি সুপ্রিম কোর্টের জাজমেন্টে খুবই স্পষ্ট যে ওবিসি সংরক্ষণ দিতে গেলে পুরো পপুলেশনটাকে সার্ভে করে দেখতে হবে যে কারা কারা, যারা যারা অনগ্রসর শ্রেণী রয়েছে, তার একটা ক্রাইটেরিয়া করতে হবে আগে। তারপরে কমিউনিটিগুলোর থেকে অ্যাপ্লিকেশান নিতে হবে, তারপরে সেই ক্রাইটেরিয়ার সাথে মিলিয়ে দেখতে হবে। ক্রাইটেরিয়া বলতে ধরুন 3 ধরনের ক্রাইটেরিয়া হয়। একটা হলো সোশ্যাল ক্রাইটেরিয়া, ইকোনমিক ক্রাইটেরিয়া, এডুকেশনাল ক্রাইটেরিয়া। 3 ধরনের নিয়ে ব্যাকওয়ার্ড হবে। এডুকেশনাল ধরুন বিলো গ্র্যাজুয়েট হলো, ফিনান্সিয়াল বা ইকোনমিক ক্রাইটেরিয়াটা ধরুন বিলো 20,000 রুপিস স্যালারি হলো, সোশ্যাল ক্রাইটেরিয়াটা ধরুন জল বাড়িতে কীরকম আসছে বা কারোর বাড়িতে পাকা ঘর আছে কি না, এগুলো নিয়ে একটা ক্রাইটেরিয়া হতে পারে। এটা নিয়ে আপনার পুরো সারা রাজ্য জুড়ে একটা সমীক্ষা চালাতে হবে। 1.5 মাস 2 মাসের মধ্যে এই সমীক্ষা করে কাউকে করাটা সম্ভব নয়। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হলো আগের বার যখন টোটাল 113টা কমিউনিটিকে সেটাসাইড করে দেওয়া হলো, নোটিফিকেশানগুলোকে সেটাসাইড করে দেওয়া হলো, রাজ্য সরকারের তরফ থেকে প্র্যাকটিক্যাল ইন্টেনশন হলো ওই যেরকম ছিল ওইভাবেই আমি আরেকটা নতুন নোটিফিকেশান করে দিয়ে দেবো। এইটা যদি একদম মাথার মধ্যে ঢুকে গিয়ে থাকে যে আমাকে এটাই করতে হবে, তাহলে ডেফিনেটলি কোর্টে মামলা হবে। এটা খুব ভালো করে কিন্তু সরকারের তরফ থেকে জানতো
এবং আমার এটা এখন মনে হচ্ছে, একটা মিনিট শুধু বলে নিই, যে সরকার নিজেই চায় না অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট হোক, তাহলে এইভাবে জিনিসটাকে করতো না। বেশ বেশ, সময় শেষ হয়েছে। আমি প্রসূন মৈত্র, তিনিও এই মামলার, অর্থাৎ এই ওবিসি মামলার, বলা ভালো ওবিসি সংরক্ষণ যেভাবে চলছিল সেভাবে সেটাকে না রেখে তাকে বাতিল করা, এবং সরকার যে নতুন করে বিজ্ঞপ্তি করলো সেই বিজ্ঞপ্তিও বাতিল করার জন্য যে মামলা, সেই মামলার অন্যতম পার্টি বা তার পরিচালিত যে সংগঠন, তাদের যে এনজিও আত্মদ্বীপ, তারা অন্যতম পার্টি। এর জন্য সোশ্যাল মিডিয়াতে প্রসূনবাবু যুগপৎ একই সঙ্গে সাধুবাদ এবং গাল দুটোই খেয়ে থাকেন বা দুটোই পেয়ে থাকেন। প্রসূনবাবু, আপনার সময় 1 মিনিট। না, সাধুবাদ পেয়ে থাকি, কর্ম করি, ফলের প্রত্যাশা না করে এখানে পেয়ে যাই, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে রাজ্য সরকার এত ডেসপারেট কেন? কারণ আমরা দেখেছি এর আগেও 2022-24 সালের 22শে মে কোর্ট যে অর্ডার দিয়েছে তার ভিত্তিতে 2010 পূর্ববর্তী যে 66টা ক্লাস তারা আনস্টাস থেকে গেছে, তাদের কেউ স্পর্শ করা হয়নি। কিছুদিন আগে কৌশিক চন্দ্র সিঙ্গেল বেঞ্চের অর্ডারও এসছে যে এই নিট সংক্রান্ত, যে ইউ ক্যান গো হেড উইথ দ্যাট সার্ভে। এর আগে গত 12ই মার্চ যখন আমাদের চিফ সেক্রেটারি কন্টেম্পট নিয়ে হাইকোর্টে এসেছিলেন, তিনি খুব ন্যাকা সেজে বলতে গেছিলেন যে আমি কোর্টের আদেশ মেনে নিয়োগ করছি না, তখন জাস্টিস মান্থা স্পষ্ট করে দেন, নো, উই হ্যাভ নেভার স্টপড ইউ টু গো হেড উইথ দ্য রিক্রুটমেন্ট, এবং আপনারা যদি চান তো করতেই পারেন উইথ দ্যাট 66 ক্লাস। কিন্তু তারপরও রাজ্য সরকার করছে না কেন, এটাই বড় প্রশ্ন। রাজ্য সরকার গত 1 বছর ধরে বন্ধ রেখে তার একটাই কারণ রাজ্য সরকার একটা পার্টিকুলার কমিউনিটিকে ঢোকাতে পারছে না, যে কমিউনিটিকে অবৈধভাবে রাজ্য সরকার ঢুকিয়েছিল। আজকে সেটা বন্ধ হয়ে যাওয়াতে সেই ক্যাটাগরির জন্য রাজ্যের বাকি ক্যাটাগরিকেও তার খরপোশ দিতে হচ্ছে। গত 1 বছর সময় 1 মিনিট সময় শেষ হয়েছে। প্রসূনবাবু, আমি আপনার কাছে আবারও আসবো। এবার আমাদের কোলাকুলি ডিবেটের সময়, এবং সেটা শুরু করবো আমি নওশাদ সিদ্দিকীর একটি বক্তব্য আপনাদেরকে শুনি, তারপর আমি সরাসরি কৃষ্ণবাবু আপনার কাছে আসি। নওশাদ সিদ্দিকীর বক্তব্যের দুটি অংশ আছে, দুটি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি এক এক করে দুটো অংশ নিয়ে বিতর্কে আসবো, বিতর্কের কথায় আসবো, কিন্তু তার আগে বক্তব্যটা শোনা। মাত্র বেশ কিছু জনগোষ্ঠীর মানুষের মন পাওয়ার জন্য তাড়াহুড়ো করে কোর্টের গাইডলাইনকে না মেনে যেভাবে বিধানসভায় লিস্ট ওবিসি এ ওবিসি বি লিস্ট প্লেস করেছিল, তার ধাক্কা বিধানসভার মধ্যে শুধু নয়, কোর্টে তার খেতে হলে রাজ্যের মানুষ নতুন করে আতঙ্কের সামনে দাঁড়িয়ে গেল। ফাঁক ফোকরটাকে সামনে দেখিয়ে মামলা হবে, মামলা হলে আবার এটা স্টে হবে, এটা হয়তো অনেকে মনে প্রাণে চাইছে, এই জন্য তারা এটার ফাঁক ফোকর রেখেছে, মামলা হয়েছে, স্টে হয়ে গেছে। থেকে কৃষ্ণবাবু আপনার কাছে আসবো, দুটো বিষয়। বিক্রম একটু আগে বলছিলেন ঠিক এই কথাটি, যে ফাঁক ফোকর কি ইচ্ছে করে রাখা হলো যাতে করে সত্যি সত্যি সংরক্ষণ দিতে না হয়, এটা একটা অংশ। আবার উল্টো দিকে নওশাদ সিদ্দিকী এটাও বলছেন, যেটা আমি আবার প্রসূনবাবুর সঙ্গে কথা মিল পাচ্ছি, যেখানে উনি বলছেন যে বেশ কিছু জনগোষ্ঠীর মানুষের মন পাওয়ার জন্য তাড়াহুড়ো করে এটা করা হয়েছে। কৃষ্ণবাবু, এই দুটোরই উত্তর চাই। বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সার্ভে হয়েছে, সার্ভের ফলাফল হিসেবে যা বেরিয়েছে সেগুলো প্রকাশ করা হয়েছে। এখন যদি কারো মনে হয় সার্ভেটা কি নির্দেশ অনুসারে হয়েছে, মানে যেভাবে সার্ভে করতে বলা হয়েছিল, এখন এটা যদি কেউ বিরোধিতা করে, সে টেকনিক্যাল বিরোধিতা, তার মনে হতে পারে যে হ্যাঁ এটা ঠিক মতো হয়নি, আরও ঠিক করে করতে হবে। এটা টেকনিক্যাল সাইডটা আমি কিছু বলছি না, টেকনিক্যাল সাইডটা কোর্ট বিচার করবে, ওনারা দাবি রাখবেন বা বিরোধিতা করবে। আমার কথা হচ্ছে যে বিজেপি রাজনৈতিক বিরোধিতা যেটা করছে সেটার বেসিসটা কি? বিগত 10 বছরে এই বিজেপি সরকার কেন্দ্রতে এনসিবিসি মানে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের নতুন করে 365টি এরকম ক্লাসকে এই ওবিসি অন্তর্ভুক্ত করেছে, এবং পেন্ডিং আছে 2633টি, যারা খুব শীঘ্রই হয়তো এর ক্লাসে যুক্ত হবে। ধর্মীয়ভাবে মুসলিম, এটা একটু ক্লিয়ার করে দিন, তারা কি ধর্মীয়ভাবে মুসলিম? এটা তো ইস্যুই নয়, ইস্যুটা হচ্ছে যে তারা ব্যাকওয়ার্ড কিনা, যেটা বিক্রমবাবু বোঝার চেষ্টা করলেন যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা মুসলিম কিনা। আমি এবার এটা তো বিজেপি করার চেষ্টা করছে, এবার কেন করছে বলছি। এবার এর মধ্যে রাজনৈতিক রংটা কি? আমরা যদি বিভিন্ন জায়গায় দেখি, রাজস্থানে এইভাবে গুজ্জরদের সাথে জাটদের লড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নিয়েছে, উত্তরপ্রদেশে মিনাদের সাথে গুজ্জরদের লড়িয়ে দিয়ে ফায়দা নিয়েছে, বিভিন্ন রাজ্যতে এই গেমটা, মণিপুরে মৈতেইদের সাথে কুকিদের লড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্যতে পুরুলিয়াতে
কোথাও কুর্মীদের সাথে আদিবাসীদের লড়াই সৃষ্টি করেছে, উত্তর বাংলাতে কোথাও কোনো একটা প্রান্তিক সমাজের সাথে অন্য একটা প্রান্তিক সমাজের লড়াই সৃষ্টি করেছে, কোথাও রাজবংশী, কোথাও মতুয়া। এই জিনিসগুলো বিজেপি করছে এবং এইগুলোকে অ্যাক্টিভ রাখছে, সলিউশন তারা চায় না। সলিউশন চান না, আপনারা ঝুলিয়ে রাখতে চাইছেন। এবং এই বারবার যেটা উনি বলছেন, কৃষ্ণবাবুদের যেটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ, যে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীকে লড়িয়ে রাখছেন বা লড়িয়ে দিচ্ছেন। প্রথম কথা যেটা বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট সম্পর্কে, সেটা কি সত্যি? পলিটিক্যাল ইন্টারেস্ট বা পলিটিক্যাল ওভার ইন্টারেস্টের কথা বিজেপি একা বলছে না, এটা কিন্তু হাইকোর্টের অবজারভেশনেও এসছে। হাইকোর্ট পরিষ্কার বলেছে যে পলিটিক্যাল ইন্টারেস্ট এবং বা পলিটিক্যাল ওভার ইন্টারেস্ট থেকে এই যে ক্যাটাগরি করা হয়েছে সেটা করা হয়েছে, এবং এটা নিয়ে হাইকোর্ট পরিষ্কারভাবে রাজ্য সরকারকে তিরস্কার করেছে। আজকে যখন কেন মুসলিম জনগোষ্ঠী বেশি তার ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্য কোর্টে গিয়ে বলছে যে অনেক হিন্দু নাকি ধর্মান্তরিত হয়েছেন। আচ্ছা, হিন্দুরা ধর্মান্তরিত হয়েছেন এই তথ্যটা রাজ্যের কাছ থেকে কোত্থেকে এলো? এই তথ্যের কি বেসিস আছে? এবং একের পর এক হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে, নির্দেশ আছে যে কোনো ব্যক্তি তিনি যদি ধর্মান্তরিত হন স্বেচ্ছায়, তিনি কিন্তু সংরক্ষণের সুবিধা পেতে পারেন না। কদিন আগে তামিলনাড়ুতে বাংলার ইতিহাসে তো প্রথমে বাংলার ইতিহাসে তো মাহিসরাও আছে, এটা তো বাংলার ইতিহাস, এটা তো জাতিগতভাবে কনভার্সন হয়েছিল। বেশ, এবার উত্তর। সেটা তো অনেক আগে, সেটা তো এখন হয়নি। আজকে বাংলায় তো মাহিসরা আছে, কুর্মীরা আছে, মাহাতোরা আছে, ছেত্রীরা আছে, উগ্র ক্ষত্রিয়রা আছে। তারা কি অপরাধ করেছে? তারা শুধুমাত্র মুসলিম নয় বা তৃণমূলের ভোট ব্যাংক নয় বলে তারা আজকে ওবিসি সংরক্ষণ পাবে না। প্রসূনবাবু একসঙ্গে হাত তুলছিলেন। প্রসূনবাবু, আপনার আপত্তির কারণটা কৃষ্ণবাবু যখন বলছিলেন? না, কৃষ্ণ যখন বলছিল না যে এটা মানে আমাদের করা হচ্ছে, এটা টেকনিক্যালি কি গন্ডগোল জানি না, কিন্তু রাজ্য সরকার নাকি নিয়ম মেনে করেছে সুপ্রিম কোর্টে। কিন্তু বিক্রম একটু আগে বলে সুপ্রিম কোর্ট বলেছিল এন্টায়ার পপুলেশনকে নিয়ে সার্ভে করতে, 1 নম্বর। 2 নম্বর, সুপ্রিম কোর্ট কখন থেকে সার্ভে করে, কোর্ট বললো যে সুপ্রিম কোর্ট আমাদের পারমিশন দিয়েছে, সুপ্রিম কোর্ট বলছে সার্ভে করার পারমিশন দিয়েছে, বাট whether that survey can be implemented, recommended by the commission, that has not been cleared by the Supreme Court, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কৃষাণু খুব সহজে বলতে পারে আমি এই টেকনিক্যালিটিতে ঢুকি না, কিন্তু টেকনিক্যালিটিসটা নিয়েই তো প্রশ্ন উঠেছিল 2012 সালে। আমার একটা প্রশ্ন আছে, সোজা কথা। আজকে মুখ্যমন্ত্রী তার বক্তব্যের যে অংশটা আমি শুনিয়েছি, সেখানে একটা কথা কিন্তু স্পষ্ট বলেছেন, আপনাদের মুসলমানদের নাম শুনলেই অ্যালার্জি আছে, আমি জানি, কিন্তু কি করব, জনসংখ্যার 33% উন্নতির চেষ্টা করব না। এই কথাটা আপনারা উত্তর দিচ্ছেন না কেন? এটা হচ্ছে যে উনি বলছেন 33%, ওনার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন 27.7%। এবার কে সত্যি বলছেন? দুজনেই বিধানসভায় দাঁড়িয়ে বলছেন। এবার আমি যদি বিধানসভার মেম্বার হতাম, আমি তো প্রিভিলেজ ঘোষণা আনতাম দুজনের বিরুদ্ধে, যে দুজনের মধ্যে একজন তো অন্তত রাজ্যবাসীকে মিসগাইড করছেন। কেউ বলছেন রাজ্য, সংখ্যা ছেড়ে দিলাম প্রসূনবাবু, সংখ্যা শতাংশের হিসেব ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার একটা সোজা প্রশ্নের উত্তর দিন। মুখ্যমন্ত্রী বলছেন কারণ দুজনে যখন বিধানসভায় দাঁড়িয়ে সংখ্যা নিয়ে কথা বলছেন, সেখানে প্রিভিলেজ মোশন আসবে, কারণ দুজনের মধ্যে একজন অন্তত মিসগাইড করছেন রাজ্যবাসীকে। বেশ, আমাকে একটা নীতিগত প্রশ্নের উত্তর দিন। মুখ্যমন্ত্রী বলছেন নীতিগতভাবে মুসলিমরা সংরক্ষণ পাচ্ছেন বলে আপনাদের আপত্তি। আপনাদের আপত্তির কারণটা কি তাই? মানে আমি যতটুকু জানি প্রসূন মৈত্র একটা পণ করে বসে আছেন যে তিনি এই সংরক্ষণকে এই চেহারাতে বাতিল করিয়ে ছাড়বেনই। সত্যি কি তাই? সেটা মুসলিম সংরক্ষণ বলে ব্যাপারটা দেখুন, আজকে পশ্চিমবঙ্গের জনবিন্যাস এমন জায়গায় গেছে, হয়তো মুসলিমরাই বাস্তবে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে আর্থিক কারণে, কারণ তাদের জন্ম নিয়ন্ত্রণ নেই, তাদের পরিবার পরিকল্পনা নেই, তাদের মধ্যে শিক্ষা নেই, মাদ্রাসা ভিত্তিক এডুকেশনের জন্য তারা সত্যিই পিছিয়ে পড়ে, এবং সে কারণে তারা যদি রিজার্ভেশন কোনো সুবিধা পায় তাতে আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের ধর্মীয় আইডেন্টিটির ভিত্তিতে আর্থিক আমি এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। যদি আপত্তি নাই থাকে তাহলে বারবার বাতিল করাবার জন্য আপনারা এবার কোর্টে যাচ্ছেন কেন? কারণ জিজ্ঞাসা করব ইলেকশন করা হচ্ছে, তাদের তো তাদের জাতীয় কারণে করা হচ্ছে, আর্থিক কাঠামো। একটা বিরোধী সময় ওবিসি সংরক্ষণ বিতর্ক, প্রসূন মৈত্র ইতিমধ্যে আমার সঙ্গে এসে স্টুডিওতেও যোগ দিয়েছেন, কিন্তু আমি নতুন করে বিতর্কের, অর্থাৎ যে বিতর্ক এখনো পর্যন্ত চলেছে সেই বিতর্কের মধ্যে আসার আগে ফিরহাদ হাকিম, ববি হাকিম, রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, তিনি আজ হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং সেই স্থগিতাদেশকে যেভাবে সেলিব্রেট করেছে বিজেপি, আপনারা জানেন বিধানসভায় আজকে লাড্ডু বিলি হয়েছে, বিরোধী দলনেতা খোল করতাল নিয়ে কীর্তন করেছেন দলের সঙ্গী বিধায়কদের নিয়ে। এই গোটাটাকেই সন্দেহের চোখে তো দেখেইছেন, পাল্টা গরিব গুরব মুসলমানদের অধিকার আটকানো বলে মনে করেছেন ফিরহাদ হাকিম। শুনে নেব তার বক্তব্য।
সম্প্রদায়ের মানুষ যারা সত্যি বছরের পর বছর অবহেলিত, তাদের ওবিসির মধ্যে নিয়ে সুযোগ সুবিধার চেষ্টা করে দিয়েছিলেন মমতাদি, এবং টেকনিক্যালি যে ফল্টটা ছিল সেটাকেও ঠিক করে দিয়েছিলেন কোর্টের পরে। মহামান্য আদালত এটাকে আটকে দিয়ে এতগুলো গরিব মানুষের মুখ থেকে ভাত কেড়ে নিল, সুযোগ কেড়ে নিল, সেটা আমি বুঝতে পারছি না। কিছু মানুষের ক্ষতি করে আমি আনন্দ পাবো, আমি মিষ্টি বিলি করব, কিছু মানুষের বিরোধিতা করে এর থেকে অমানবিক আর কি হয়? কথা যেহেতু গরিব গুরবকে নিয়ে, আর সূচনা যেহেতু গরিবের রাজনীতি করার দাবি যারা সব থেকে বেশি করে করেন সেই বামপন্থীদের আমলে, আমি বিক্রম আপনার কাছে আসবো। তার কারণ বারবার এই কথাটা আসে, আমি আসবো দীপ্ত, তার আগে বিক্রমের কাছে। তার কারণ বারবার এই কথাটা আসছে বা আসে যে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে প্রথম ওই 10% নোটিফিকেশনটা হয়েছিল, তারপর ওটা বাড়তে বাড়তে এখানে এসে ঠেকেছে। যদি তাই হয় তাহলে বিক্রম আপনার কাছে, এবং সুদীপ্ত আমার সঙ্গে বেশ কয়েকদিন এটা নিয়ে কথা বলেছেন, আপনার সঙ্গী লয়ার বা আইনজীবী, আপনারা আপত্তিটা করলেন কেন? আপনাদের কোথায় আটকালো? আপনারা তো এই ক্লাস বেসড রাজনীতিতে বিশ্বাস করেন, তাহলে সেখানে আলাদা করে যদি কেউ সংরক্ষণ পায়, অন্য ধর্মের পিছিয়ে পড়া মানুষ হলে আপনাদের আপত্তির কারণ? রাজনৈতিক বিষয় না, দেখুন এটা একটা আইনের বিষয়, ঠিক আছে? আমি যেটা দেখেছি এই মামলাটা করতে গিয়ে, সেটা হলো যখন 2010 সালে এটা শুরু হয়েছিল, এই প্রসেসটা যখন শুরু হয়েছিল, এই প্রসেসটা শুরু হওয়ার সময় যে গতিতে এই কমিউনিটিগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে প্রসেসটা কিন্তু 2010 থেকে 2011 সালের মধ্যে এটা শেষ হয়নি। প্রসেসটা শেষ হয়নি। এবারে প্রসেসটা না শেষ হওয়ার ফলে যে ধরনের টেকনিক্যাল জায়গাটা তৈরি করতে হতো এই প্রসেসটার জন্য, সেটা কিন্তু মানে বাম আমলে এটা শেষ করে যাওয়া সম্ভব হয়নি। তৃণমূল যখন ক্ষমতায় আসলো, ব্যাপারটা অন্যরকম। ধরুন 2010-এ এই নোটিফিকেশন করার পর 2011 যদি বাম সরকার ফিরতো, তাহলে কি আপনারা এই মামলাটা করতেন? না, ডেফিনেটলি মামলার সাথে সরকারের দেখুন, মামলার সাথে সরকারের এসএসসি মামলা হয়েছে, সেখানে এসএসসি মামলাতে অনেকে আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এগেনস্টে স্ট্যান্ড নিয়েছে। মামলার সাথে চলবে, মামলার সাথে রাজনীতি মেলাবেন না, আর আমি মামলার সাথে রাজনীতি মেলাই না। ঘটনাক্রমে এই যে সার্ভে, যেটা এই যে যাদেরকে যে কোনো মুসলিমকে যে ওবিসিতে ঢোকানো যাবে না, এটা কিন্তু না, ইন্দিরা সাহানিতে এটাও বলা আছে। সমস্যা সেই জায়গাটা না, সমস্যা খুব টেকনিক্যাল জায়গার থেকে জিনিসটাকে ভাবতে হবে। সেইটা হচ্ছিল একটা জনগোষ্ঠী, ধরুন আমি ব্যানার্জি, আমিও ওবিসি হতে পারি, কখন হতে পারবো এটা কারণ একটা টেকনিক্যাল জায়গা থেকে জিনিসটা আইনের জায়গা থেকে বুঝতে হবে। পুরো পপুলেশনটাকে সমীক্ষা করে আগে দেখতে হবে আমার জায়গাটা কোন জায়গাটাতে আছে। এক, ক্লাস এবং কমিউনিটির ভিত্তিতে সংরক্ষণের জন্য সার্ভে শুরু করা যায়, কিন্তু ওইটা দিয়ে আপনি শেষ করতে পারেন না। এটা কিন্তু ইন্দিরা সাহানিতে বলা, শুরু করলাম হয়তো মুসলিমদের দিয়ে বা হিন্দুদের দিয়ে, যে একটা জায়গা থেকে তো আমাকে স্টার্ট করতে হবে। ধরুন আমাকে যদি পশ্চিমবাংলাটা ঘুরে বেড়াতে হয়, এটা টেকনিক্যাল জায়গা, কিন্তু অনেকে ওবিসি বোঝেন না, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াবো, আমাকে দার্জিলিং হোক বা সুন্দরবন হোক, কোনো একটা জায়গা থেকে ঢোকা গিয়ে শুরু করতে হবে। শুরুটা হতে পারে, শেষটা ওটাতে হতে পারে না। এক, দুই, এখানে কিন্তু অকুপেশনাল গ্রুপগুলো আছে। অকুপেশনাল গ্রুপ বলতে ধরুন ফার্মার অকুপেশনাল গ্রুপ, ধরুন আপনার যারা যারা ধরুন লেবারের কাজ করেন অকুপেশনাল গ্রুপ, আমি বলবো প্রিস্ট অকুপেশনাল গ্রুপ। বুঝলাম, এরা এই টোটাল পপুলেশনটার সাথে দেখতে হবে যে এদের পজিশনটা কোথায়, প্রত্যেকটা গ্রুপকে মেলাতে হবে। নাইলে এখানে যে সংরক্ষণটা হচ্ছে, আমি কোনো আইনের জায়গা থেকে বলছি, কোনো রকম ভাবে কিন্তু আমি রাজনৈতিক জায়গা থেকে বলছি না, সেটা রাজনীতিবিদ যারা তারা বলবেন, যারা রাজনীতি ভালোবাসেন তারা বলবেন। আমি যেখানে বলছি এই ধরুন মুসলিমদেরই দেবেন বলছেন, কিন্তু মানে আপনাকে সমীক্ষাটা করে দেখতে হবে কোন জায়গাটার থেকে মাপকাঠি তারা ইয়েতে আছে। একটা জনগোষ্ঠীকে, আরেকটা জিনিস বলবো, একটা জনগোষ্ঠীকে পুরো ঢুকিয়ে দিলাম, এরা তো যারা যাবে কোথায়, আইদার অ্যাডমিশন নেবে অথবা চাকরিতে যাবে, সেখানে যদি কাট অফ মার্কস আপনি দেখবেন ওবিসি এতে অনেক বেশি হয়ে গেছে, কাট অফ মার্কস বেশি হয়ে গেছে, জেনারেলের কাট অফ মার্কস কম হয়ে গেছে, আলটিমেটলি বেনিফিট কিন্তু এরাও পাবেন। কারণ আপনি বলছেন নওশাদ সিদ্দিকী যেটা বলছিলেন যে কোনোভাবে তারা উপকৃত হবে না, তাহলে কি এটা উপকৃত করবার ভান দেখানো, মানে উপকার করছি তার ভান দেখানো? না, উপকার করে জিনিসটা দেখুন, আইনের ভাষাতেই বলুন, আইনের ভাষাতেই আমি বলছি যে প্রকৃত ওবিসি যে জায়গাটাতে যারা সোশ্যাল ইকোনমিক সত্যি যে পিছিয়ে, তাকে আপনাকে খুঁজে বার করে তাকে সংরক্ষণটা দিতে হবে। খুঁজে বার করা হয়নি বলছেন না, অসম্ভব হয়, তাই তো? একটা মামলা রেকর্ডে পুরোটাতেই হয়। আমি আসবো, আমি দুজনের কাছে আসবো, তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি একটা প্রশ্ন করছি, আমি আসছি রাজ্যের পরীক্ষা আছে যেটাতে আমি আসছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে তিনি গুচ্ছ সরকারি চাকরির কথা বলেছেন, যেগুলো তিনি নিয়োগ করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ যে সেটা শুধুমাত্র হয়েছে মুসলমানদের সম্পর্কে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের
তাদের আপত্তির জন্য বা তাদের সেই নামের কোনো অ্যালার্জি আছে বলে, একদম অ্যালার্জি শব্দটা ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী। আমি সেইখান থেকে জিজ্ঞাসা করবো, ফুরফুরা শরীফ থেকে শুরু হয়েছিল, যদি দেখাই কয়েক মাস আগে ফুরফুরা শরীফে গিয়ে বলা মুখ্যমন্ত্রীর কথা এবং আজকের কথা যদি পরপর শোনাই। ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে। সেই জন্য তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন। আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন, করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না, আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার। কিন্তু ওবিসি রিজার্ভেশন আমরা করিনি, এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন। ভিপি সিং লড়াই করেছিলেন, তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন। প্রসূনবাবু, আমি একদম সরাসরি এই জায়গাটায় আসতে চাইছি, তাহলে যারা সত্যিকারের ওবিসি তারা কি রিজার্ভেশন পাবে না, ঝুলে থাকবেন? এই মুহূর্তে দেখুন ঝুলে আছে ভর্তি, এই মুহূর্তে ঝুলে আছে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ এবং কাউন্সেলিং, এবং এই মুহূর্তে ঝুলে আছে চাকরি। কয়েকদিন আগে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলছেন পঞ্চায়েত স্তরে পর্যন্ত নিয়োগ করা যাচ্ছে না ওবিসি রিজার্ভেশন। একদম একদম সহমত, নিয়োগ করা যাচ্ছে না কারণ রাজ্য সরকার নিয়োগ করতে চাইছে না। যদি নিয়োগ করতে চাইতেন তাহলে বারবার হাইকোর্ট বলার পরে তারা 2010-এর প্যারামিটার ধরেই নিয়োগ করতেন। এবং একটা যেটা গতকালও জাস্টিস মান্থ এবং জাস্টিস চক্রবর্তী বলেছেন যে একটা আপনি যদি ব্যাকলগ থেকে যেত, মানলাম সুপ্রিম কোর্ট বললো যে না আপনাদের সার্ভে ভ্যালিড আছে, আপনারা যা করেছেন ঠিক করেছেন, সেক্ষেত্রে আমি একটা ব্যাকলগের জন্য একটা রাইট দিতেই পারতাম। কিন্তু তার আগে বিক্রমকে একটা প্রশ্ন করি, বিক্রম কোন পরীক্ষাতে তুই বললে যে ওবিসির মার্কস জেনারেল থেকে বেশি ছিল, কোন পরীক্ষায় বলো? হ্যাঁ একটু বলো তো কোন পরীক্ষায় ছিল? কাট অফ মার্কের কথাই বলছি, কারণ আমার জ্ঞান তো ওবিসি এর মার্ক জেনারেল তো বটেই, ওবিসি বি থেকেও চিরকাল কম থেকে গেছে, সুতরাং এটা সত্য নয়। কিন্তু দ্বিতীয়ত কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, ঠিক আছে তুমি উত্তর দিয়ে এসো, আমি তখন ওয়েট করছি। আজকে যদি রাজ্য সরকার চাইতো, 2010 গাইডলাইন আমার কাছে রয়েছে, 66টা ক্লাসকে হাইকোর্ট টাচই করেনি, যেটা জাস্টিস আমাদের কৌশিক চন্দ্রও বলেছেন যে আপনারা ওটা নিয়ে করতে পারেন। এবার করলাম, এবার যেটা কালকে রাজ্যের এজিও গ্রিভেন্স রেখেছেন, যদি কালকে সুপ্রিম কোর্ট বলে যে তোমাদের প্রসেস ঠিক আছে কি করবো, দেন গো ফর এ ব্যাকলগ ড্রাইভ। এমন তো অনেক সরকারি পরীক্ষায় দেখা গেলো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের কোটা পূরণ হয়নি, 2 বছর 3 বছর ধরে ব্যাকলগ রয়েছে, এবং তার সঙ্গে আমরা গিয়ে করলাম একবারে ব্যাকলগ ড্রাইভ দিয়ে আমরা এটাকে ক্লিয়ার করলাম। সেটা না করে সুপ্রিম কোর্টে সদিচ্ছা নেই বলেই তারা করেনি। আমি এটা বলে নিই প্রসঙ্গবাবুকে এক্সাম্পল দেখি। আমি জাস্ট জানতে চাই যে যদি সদিচ্ছার মাপকাঠিটা প্রসূনদা বা বিক্রম দ্বারা কি ঠিক করেছে, সদিচ্ছা যদি আমাদের অভাব হয়ে থাকে তাহলে আমাদের দেওয়া চাকরিগুলোকে বাতিল করতে হলো কেন? পরে বলা হলো সব বেআইনি, এখন বলা হচ্ছে না কিছু বেআইনি, বাকি সবগুলো সবাই যোগ্যই ছিল। এখন বিষয়টা হচ্ছে এর মধ্যে রাজনীতির গন্ধ তো আসছেই বারবার। আমি তো তালিকা ধরে বলে দিলাম এইভাবে ওবিসি এসটি এটা হচ্ছে। আমি এক মিনিট বিক্রম বলল যে বামফ্রন্ট আমলে নাকি সব ঠিক হয়েছিল, কোনো কিছু অথচ কেসটা তারা নাকি শুরু করেছিল বামফ্রন্ট আমলে যে ওবিসি রিজার্ভেশন একটা হয়েছিল তার বিরুদ্ধে। তার মানে ভুলটা বামফ্রন্ট আমলে ইনহেরিট করা হয়েছে, এটা তো আগে স্বীকার করো। বাম আমলে স্টার্ট হয়েছিল, তা ভুলটা বাম আমলে, বাম আমলে ভুল হয়নি, তৃণমূল আমলে ঢুকতে বাম আমলে ভুল শুরু হলো, সেটা তৃণমূল আমলে এসে বিনা চেঞ্জ হয়ে সেটা ভুল হয়ে গেল। না না, এত আমি শুনছি তখন থেকে অর্থনৈতিক উন্নয়ন। আচ্ছা, ইডব্লিউএস নিয়ে রাজ্যের কি স্ট্যান্ড? ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের নিয়ে রাজ্যের কি স্ট্যান্ড? কেন ইডব্লিউএস এর কোটা দিতে রাজ্যের এত আপত্তি? আজকে রাজনীতির কথা তো উঠবেই, কারণ মুখ্যমন্ত্রী যেখানে পরিষ্কার মিথ্যা ভাষণ করছেন, বলছেন যে নিয়োগ আটকে আছে, অথচ কোর্ট বারবার বলে দিচ্ছে যে 2010-এর যে 66টি অনগ্রসর শ্রেণীর যে তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী রাজ্য সরকার নিয়োগ করতেই পারে। এর থেকেই তো বোঝা যায় যে রাজ্য সরকারের কাছে নিয়োগটা বড় কথা নয়, রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে তোষণ এবং ধর্মীয় ভিত্তিতে তোষণ। সেই কারণে রাজ্য সরকার নিয়োগ করতে চায় না এবং রাজ্য সরকার একটা কথা স্পষ্ট করে দীপ্তাশু বাবু, আপনারা যে বারবার ধর্মীয় ভিত্তিতে তোষণ বলছেন, প্রসূনবাবু তো বলছেন যে মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে থেকে কেউ ওবিসি হতে পারেন না, এমনটা না, তাই তো প্রসূনবাবু? আমি তো আপনাকে
এক মিনিট, আমি তো প্রথমেই আপনাকে হিসাব দিলাম যে বাম আমলে প্রথম 2010-এ আইন চেঞ্জ করার পর 41টি মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হলো, একটি অমুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হলো। 2012-তে তৃণমূল 34টি মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করলো, একটি অমুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করলো। আজকে কেন বাংলার মানুষ আমি চাষি আমি শেষ দিকে চলে এসেছি, আমি দুজন লয়ারের মুখেই শুনবো, আপনারাই বলুন। প্রথমে প্রসূনবাবু, তারপর বিক্রমবাবু, আপনারা আমাকে 20 সেকেন্ড করে বলে দিন যে সলিউশনটা কি করলে এতগুলো আটকে থাকা জিনিস বন্ধ চালু হতে পারে। 2024 সালে হাইকোর্ট যখন রায়টাকে বাতিল করে আইনটাকে বাতিল করলেন 2012, তখন রাজ্য সরকারের কাছে একটা খুব ভালো সুযোগ ছিল পুরোটাকে রিভিউ করার, যে আমরা কি ভুল করেছি এবং আমরা কি ঠিক করতে পারি। সেটা না করে প্রথমত তো 1 বছর ধরে নিয়োগ বন্ধ রেখে, যাতে কারণ কি সলিউশন সেটাই বলছি, রাজ্যের কাছে সুযোগ ছিল এটাকে রিভিউ করা, সেটা না করে রাজ্য সরকার কি করলো, একটা হেস্টি ওয়েতে এবং ব্যাক অফ দ্য মাইন্ড ওই 113টা বাদ গেছে ওদের আমার ঢোকাতে হবে যাতে আমার ভোটে কোনো প্রভাব না পড়ে। ফলে পুরো পপুলেশনকে না নিয়ে, যেটা আজকে যদি আরো 1 বছর সময় নিয়ে রাজ্য সরকার 2026 ভোটের আগেই করলে, আরো 6 মাস বাদে করলে, আপত্তি কি ছিল? বিক্রমবাবু, সলিউশন এখানে একটাই, এই মুহূর্তে যতক্ষণ না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিছু বলছে, 7% যে রিজার্ভেশন ছিল সেই দিয়ে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্টটা চালিয়ে দিলে হবে। তাতে মানুষের ইয়ার লসও হলো না, যে মুসলিম কমিউনিটি বলুন, হিন্দু কমিউনিটি, যারা যারা সংরক্ষণের মধ্যে আসতে পারলে না, তারা যে জেনারেল ক্যাটাগরি বা যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোতে তারা সুযোগ পাবেন। তাতে অন্তত মানুষের 1 বছর চলে যাবে না বা 2 বছর, কারণ এই সিস্টেমটা যদি চলতে থাকে না, আলটিমেটলি মামলা হয়ে হাজার হাজার লোকের চাকরি বা অ্যাডমিশন নিয়ে টানাটানি পড়ে যাবে, যেটা মেসেজটিতে হয়ে গেছে। তার মস্তিষ্কে বাধা। আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে আমি আপনাদের কাছেও যে প্রশ্ন রেখেছিলাম সেই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দিয়েছেন আমি দেখে নেবো। আমার সোশ্যাল মিডিয়া প্রশ্ন ছিল এইরকম আপনাদের কাছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে, ঘুরপথে কোটানকোট মুসলিম সংরক্ষণ, তার কারণ এটা অভিযোগ, বিরোধীরা বলছেন তাই আদালতে আটকাচ্ছে ওবিসি সংরক্ষণ। সাধারণ মানুষ কিন্তু অধিকাংশ মনে করছেন হ্যাঁ তাই। 98%, কত শতাংশ আমি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না, কত শতাংশ, 90% আমাদেরকে বলছেন যে হ্যাঁ শুধুমাত্র এই কারণেই আটকাচ্ছে, এবং 10% বলছেন না এটার জন্য নয়। অর্থাৎ ঘুরপথে মুসলিম সংরক্ষণ বলেই আটকে যাচ্ছে আইনের বেড়াজালে। এটা কিন্তু 90% মানুষ মনে করছেন যারা ভোট দিয়েছেন আজকের এই পোলে। এটা রাজ্যের অধিকাংশ মানুষ মনে করলে কিন্তু কোথাও চাকরি না দেওয়ার জন্য, চাকরি না দিতে পারার জন্য বিরোধীদের কাঠগড়ায় তোলা যাবে না। ফলে আমার মনে হয় অবিলম্বে এই আইনি জটিলতা কাটানোর জন্য রাজ্য সরকারকেও এগোতে হবে, না হলে একদিকে সংরক্ষণ চালু হবে না, অন্যদিকে সংরক্ষণ চালু না হওয়ার দায়টাও রাজনৈতিকভাবে বিরোধীদের ঘাড়ে কিন্তু দেওয়া যাবে না যদি এই পোল রেজাল্ট ঠিক হয়। অনির্বাণ চক্রবর্তী আজ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH